নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। একটা অত্যন্ত দুঃখজনক মর্মন্তুদ ঘটনা নিয়ে তার বিবরণ দিয়ে শুরু করব এবং সেই ঘটনা থেকে কী শিক্ষা আমরা নিতে পারি সেই বিষয়ে কিছু আলোচনা। আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন খবরটি। গতকাল 6 ফেব্রুয়ারি শুক্রবার ইসলামাবাদের তারলাই কালানের খাদিজা আল কুবরা নামের এক শিয়া মসজিদে জুম্মার নামাজের সময় নামাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এক ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সরকারি হিসেবে 31 জন নিহত এবং গুরুতর আহত হয়েছেন 169 জন মানুষ, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। বেসরকারি হিসেবে যদিও হতাহতের সংখ্যা সরকারি হিসাবের কয়েক গুণ। সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী হামলাকারীকে মসজিদের প্রবেশ মুখে স্বেচ্ছাসেবকরা আটকান এবং তাকে আটকানো হলে সেখানে সে প্রথম গুলি ছোড়ে এবং গেট বা প্রবেশ আঙিনার কাছেই তার শরীরে যে বোমা ছিল সেই বোমা ডেটোনেট করে। জানা গেছে আত্মঘাতী হামলাকারী একজনই ছিল। বাকি যে নেটওয়ার্ক বা সংগঠন, তাদের সংখ্যা সম্পর্কে এখনও প্রকাশ্য ও নির্ভরযোগ্য খবর নেই। ঘটনায় টিটিপি বা তেহরিক ই তালিবান পাকিস্তান এবং আইএসকে বা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স নামের গোষ্ঠীর সম্ভাব্য সম্পৃক্ততা পাওয়া গেছে। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইসলামাবাদের সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সাধারণত তুলনামূলকভাবে সুরক্ষিত ধরা হলেও সাম্প্রতিক সময়ে সারা পাকিস্তান জুড়ে যে জঙ্গি সহিংসতা বেড়েছে, এই হামলা তারই এক ভয়াবহ প্রতিফলন। প্রাথমিক বিবৃতিতে সরকার বলেছে হামলাকারী আফগানিস্তানের দিক থেকে এসেছিল। পাকিস্তান বহুদিন ধরেই অভিযোগ করছে যে আফগানিস্তানের ভেতরে থাকা জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানের ভেতরে হামলার জন্য নিরাপদ আশ্রয় পাচ্ছে। তবে হামলার পেছনে ঠিক কোন গোষ্ঠী রয়েছে সেটা সরকার এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি, কেবল সন্দেহ করছে। এই হলো ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। তবে আমার প্রতিবেদন এই বেদনাদায়ক ঘটনার প্রেক্ষিতে যে প্রশ্নটা আমার মনকে আলোড়িত করেছে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং এ থেকে শিক্ষা পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। প্রশ্নটা হলো, সন্ত্রাসে মদত দিতে দিতে পাকিস্তান আজ কেন নিজেই ভাঙনের মুখে? প্রথমেই এই আত্মঘাতী বোমা মামলায় যেসব নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। যারা আহত, যারা প্রিয়জন হারিয়েছেন, তারা আমাদের পরিচিত নন, কিন্তু তারা আমাদেরই মতো কারো মা, বাবা, সন্তান, ভাই। এই শোক কোনো এক দেশের একার শোক নয়, এটাকে মানবতার বিরুদ্ধে হামলা বলেই আমি দেখছি। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হামলা বারবার পাকিস্তানের মাটিতে ঘটছে? যে রাষ্ট্র একসময় জঙ্গি গোষ্ঠীগুলোকে কৌশলগত সম্পদ বলে আগলে রেখেছিল, আজ সেই রাষ্ট্রই কিনা নিজ রাজধানীতে নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে। যে বিষ বৃক্ষের বীজ নিজের হাতে পাকিস্তান বুনেছে 1980-র দশক থেকে প্রতিবেশী দেশে, বিশেষ করে আফগানিস্তান ও ভারতে হাঙ্গামা করার জন্যে, আগুন লাগাবার জন্যে, সেই সরাসরি যুদ্ধ না করে প্রক্সি বা পরোক্ষ যুদ্ধ চালানোর নীতির ওপরে ভিত্তি করে যে যেটা তারা চালিয়েছে, কিছু জঙ্গি গোষ্ঠীকে প্রশ্রয়, প্রশিক্ষণ, অস্ত্র এবং আশ্রয় দিয়ে তারপর তাদের দিয়ে কাজ আদায় করার মাধ্যমে আজ সেই বিষ বৃক্ষের ফল
শেষ করে দিচ্ছে পাকিস্তানকে। আফগানিস্তানের সোভিয়েত বিরোধী জিহাদ শুরু করেছিল পাকিস্তান আমেরিকারই চক্রান্তে। সেই জিহাদ থেকে শুরু করে পরবর্তী সময়ে তালিবান ও হাক্কানি নেটওয়ার্ক, ভারতের কাশ্মীর ও অন্যত্র হিজবুল মুজাহিদিন, লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদের মতো গোষ্ঠী, নানা আন্তর্জাতিক গবেষণা ও নীতিপত্রে পরিষ্কারভাবে লেখা আছে কিভাবে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা কাঠামো এই গোষ্ঠীগুলোকে সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা করেছে নিজের ভূকৌশলগত স্বার্থের কারণে। পাকিস্তান ভেবেছিল আমরা আগুন ধরাবো, কিন্তু আগুনটা কেবল থাকবে সীমান্তের ওপারে, সেখানে জ্বলবে, সেখানে আগুন লাগবে, আমাদের ভেতরে আসতে দেব না। কিন্তু আগুনের স্বভাব হলো কোথায় থামবে সেটা আগুনের নিজের সিদ্ধান্ত, আগুন যে লাগায় তার সিদ্ধান্ত নয়। 2021 সালে যখন আফগানিস্তানের তালেবান ক্ষমতা দখল করলো, তখন ইসলামাবাদের সরকার ও সেনার মদতে সে কি বিপুল উল্লাস! পাকিস্তান ভেবেছিল বন্ধু তালেবান ক্ষমতায় আসায় পাকিস্তানের কৌশলগত স্বার্থ মজবুত হবে, ভারতে আরও আগুন জ্বালাতে পারবে, কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে পারবে ভারত থেকে পুরোপুরি। কিন্তু কি হলো? পাকিস্তানের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ, তার তথ্য বলছে আফগানিস্তানের তালেবান ক্ষমতায় আসার পর প্রথম 21 মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা আগের একই সময়ের তুলনায় প্রায় 73% বেড়েছে, আর নিহতের সংখ্যা বেড়েছে প্রায় 138%। অধিকাংশ হামলা হচ্ছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে, যেখানে তেহরিকে তালিবান পাকিস্তান ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো, বালুচ লিবারেশন আর্মি ইত্যাদিরা সক্রিয়। অর্থাৎ যাদের একসময় নিজের জঙ্গি হিসেবে ব্যবহার করেছে পাকিস্তান, তারাই এখন পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তান রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে। 2024 সালের নিরাপত্তা প্রতিবেদনে দেখা যাচ্ছে পাকিস্তানে সন্ত্রাসী হামলা এমন পর্যায়ে পৌঁছেছে যা 2014 সালের পেশোয়ার আর্মি পাবলিক স্কুল হামলার আগের যে ভয়াবহ সময়ের সঙ্গেই তার তুলনা চলে। বহু বছর অভিযানের পর যেটুকু শান্তি পেয়েছিল পাকিস্তান, তালিবান শাসিত আফগানিস্তানের প্রেক্ষাপটে তা আবার ভেঙে পড়ছে। রাজধানী পর্যন্ত আগুনের পৌঁছে যাওয়া। দীর্ঘদিন ইসলামাবাদ ছিল তুলনামূলকভাবে সুরক্ষিত অঞ্চল, কিন্তু গত 2-1 বছরে ছবিটা বদলাতে শুরু করেছে। 2025 সালের নভেম্বর মাসে, মাত্র 2-3 মাস আগে, ইসলামাবাদের এক আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছিল এবং প্রায় 50 জনের বেশি আহত হয়েছিল। এটাকে বলা হয়েছিল প্রায় 10 বছর পর, 1 দশক পর রাজধানীতে সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী হামলা। আর এখন ঠিক জুমার নামাজের সময় রাজধানীর উপকণ্ঠে এক শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় 30-এর বেশি মানুষ নিহত, প্রায় 170 জনের মতো আহত। অর্থাৎ যে অস্থিরতা আগে সীমান্ত অঞ্চল ও প্রান্তিক প্রদেশে সীমাবদ্ধ ছিল, তা আজ রাজধানীর দরজায় কড়া নাড়ছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ব্লোব্যাক। যে সহিংসতার যন্ত্র আপনি অন্যের বিরুদ্ধে ব্যবহার করেছেন, সেই যন্ত্রই ঘুরে এসেছে নিজের দিকে। কেন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে প্রক্সি খেলায় নামানো এইসব বাহিনী, জঙ্গি বাহিনী? এখানে একটা কাঠামোগত সমস্যা আছে। দীর্ঘদিন ধরে পাকিস্তানের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা নিজেদের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দু বানিয়েছে এই জঙ্গি গোষ্ঠীগুলোকে, মূলত ভারতের বিরুদ্ধে হামলা করার জন্যে, আফগানিস্তানের ভেতরে নিজেদের প্রভাব বাড়ানোর জন্যে, এমনকি পাকিস্তানের নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিকেও প্রভাবিত করার জন্যে। বহু গবেষণায় দেখা গেছে
এসব গোষ্ঠী শুধু সীমান্তের বাইরে হামলা চালায় না, ধীরে ধীরে দেশের ভেতর সমাজ, মাদ্রাসা, রাজনৈতিক দল, এমনকি ব্যবসায়ী শ্রেণীর ভেতরেও শেকড় গেড়ে ফেলে। ফলে একসময় রাষ্ট্র আর ঠিক করে বুঝে উঠতে পারে না যে কে আমাদের নিজের লোক আর কে আমাদের বাইরের লোক। এই অবস্থায় যখনই কোনো গোষ্ঠীর স্বার্থ রাষ্ট্রের নীতির সঙ্গে মেলে না, তারা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে দ্বিধা করে না। তেহরিক ই তালিবান পাকিস্তান তার বড় উদাহরণ। এক সময় আফগান জিহাদের অংশ, পরে পাকিস্তান রাষ্ট্রেরই প্রধান শত্রুতে আজ পরিণত। এখন প্রশ্ন আসছে, পাকিস্তান কি সত্যিই টুকরো টুকরো হওয়ার দিকে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর সরল নয়, কিন্তু কয়েকটি বাস্তবতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অর্থনৈতিক ভাঙন, লাগামহীন ঋণ, মুদ্রাস্ফীতি, বারবার আইএমএফের দ্বারস্থ হওয়া, বিনিয়োগের ভয়ঙ্কর অনিশ্চয়তা, সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতি ধসে পড়েছে। এর সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বাড়লে বিনিয়োগ আরও কমবে, বিদেশি মুদ্রা আরও কমবে, আয়, বেকারত্ব বাড়বে, এক ধরনের দুষ্ট চক্র তৈরি হবে আরও ভয়ঙ্করভাবে, বাড়বে রাজনৈতিক অস্থিরতা। পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল, নির্বাচনে অনিশ্চয়তা, সেনাবাহিনীর অতিরিক্ত প্রভাব, ধর্মভিত্তিক রাজনীতির উত্থান, সব মিলিয়ে রাজনৈতিক মেরুকরণ তীব্র হচ্ছে ক্রমশ। এমন পরিবেশে জঙ্গি গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী প্রচার আরও সহজে ছড়াচ্ছে। বালুচিস্তান দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্র, তাদের স্বাধীনতা আন্দোলন। 2024 সালের নিরাপত্তা রিপোর্টে দেখা গেছে, শুধু বালুচিস্তানে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর হামলায় কয়েকশো মানুষের প্রাণ কেড়েছে। অন্যদিকে খাইবার পাখতুনখোয়া ও প্রাক্তন ট্রাইবাল অঞ্চলে টিটিপি ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর আধিপত্য স্থানীয় জনগণের মধ্যে পাকিস্তানের প্রতি রাষ্ট্রবিরোধী ক্ষোভ আরও বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে রাষ্ট্রের তিনটি স্তম্ভ বলা যায়, নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক স্থিতি, সব একসঙ্গে চাপের মধ্যে পড়েছে পাকিস্তানে। আর তাই শুরু হয়েছে পাকিস্তান রাষ্ট্রের ভেঙে পড়া বা স্টেট ফেলিওর। এটা তবে কি পাকিস্তানের এটাই পাওনা ছিল? এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা দরকার। অনেকে আবেগের বশে বলতে পারেন, যে দেশ এত বছর অন্যের ঘরে আগুন দিয়েছে, আজ তার নিজের ঘরে আগুন লাগা খুব ন্যায্য। কিন্তু এই যুক্তি সঠিক হলেও বেদনাদায়ক। কারণ ইসলামাবাদের মসজিদে যারা নামাজ পড়তে গিয়ে মারা গেলেন, আর কিংবা এর আগে আদালতের গেটে নভেম্বর মাসে আদালতের গেটে যারা হামলায় প্রাণ হারালেন, তারা পাকিস্তানের সামরিক নীতি ঠিক করেননি, তারা সাধারণ মানুষ। তাদের মৃত্যুতে বদলা নেওয়ার আনন্দ আমি অন্তত খুঁজে পাই না, পাবো না। এটা থাকা উচিতও নয়। আমরা যখন পাকিস্তানের সমালোচনা করি, তখন আমাদের টার্গেট রাষ্ট্রের নীতি, সামরিক গোয়েন্দা কাঠামোর দ্বিচারিতা, জঙ্গিবাদী মতাদর্শ এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়া, পাকিস্তানের সাধারণ মানুষরা নয়। কারণ সন্ত্রাসবাদের প্রথম শিকার সবসময় সাধারণ মানুষ হয়, সে পাকিস্তানি হোক, আফগানিস্তান হোক, আফগান হোক, বা ভারতীয় হোক, বা বাংলাদেশি হোক। এই শিক্ষা আমাদের জন্য বড় সতর্ক বার্তা। আমরা যারা ভারত, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার জন্যে দেশে বসে এই সব খবর দেখি, আমাদের নিজেদেরও প্রশ্ন করা দরকার, কোনো রাজনৈতিক স্বার্থে যদি আমরা কখনো উগ্রপন্থাকে প্রশ্রয় দিই, কোনো নির্বাচনী লাভের আশায় যদি চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে অঘোষিত আপোষ করি, যদি ভাবি ওরা আপাতত আমাদের কাজ দিচ্ছে, পরে ঠিক সামলে নেব, তাহলে পাকিস্তানের এই ইতিহাসই আমাদের ভবিষ্যতের আয়না হয়ে দাঁড়াবে। আজ পাকিস্তানে যা হচ্ছে সেটাকে শুধু পাকিস্তানের মানুষের দুর্ভাগ্য বলে পাশ কাটিয়ে গেলে ভুল হবে। এটা আমাদের জন্য একটা কড়া সতর্ক বার্তা। রাষ্ট্রকে যদি সন্ত্রাসবাদের সঙ্গে, ধর্মীয় উগ্রবাদের সঙ্গে, সামরিক প্রাধান্যের সঙ্গে আপোষ করে দাঁড় করানো হয়, তাহলে কোনো সীমান্তই, সে সীমান্ত যতই সুরক্ষিত হোক,
আমাদের শেষ পর্যন্ত বাঁচাতে পারবে না। ভাবুন তো, যদি পাকিস্তান আফগানিস্তানের তালেবানকে কৌশলগত সম্পদ না ধরে সত্যিকারের শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানের পক্ষে দাঁড়াতো, কাশ্মীর ইস্যুতে জেহাদি প্রক্সি চালানোর বদলে কূটনীতি, বাণিজ্য, জনগণের যোগাযোগ বাড়ানোর পথে হাঁটত, যদি পাকিস্তান ধর্মীয় সহনশীলতা, গণতন্ত্র, আইনের শাসনকে অগ্রাধিকার দিত, তাহলে আজ ইসলামাবাদের মসজিদে এভাবে রক্ত ঝরত না। রাষ্ট্র যখন দীর্ঘদিন ধরে উগ্রবাদকে আত্মশ্রয় দেয়, হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন শেষ পর্যন্ত উগ্রবাদী রাষ্ট্রকে হাতিয়ার বানিয়ে ফেলে। কথাগুলো বিশেষ করে বলছি বাংলাদেশের ভাই বোনদের উদ্দেশ্যে। আপনারা 12 তারিখে নির্বাচন ঠিক হয়েছে আপনাদের দেশে। আপনারা এখন সেই নির্বাচনে আওয়ামী লীগ নেই, যার একটা ধর্মনিরপেক্ষ, যার একটা গণতান্ত্রিকতার একটা বড় একটা যার ঐতিহ্য আছে, সেই দল নেই। সেখানে জামাত সেখানে এখন এসেছে। কারণ সেই বাংলাদেশের ভাই বোনদের উদ্দেশ্যে তাই বলছি, পাকিস্তানের সঙ্গে ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধনে যেভাবে আবদ্ধ হতে ছুটে চলেছে বাংলাদেশ আজ, যেভাবে বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদ আর সন্ত্রাসবাদ প্রশ্রয় পাচ্ছে, যেভাবে ভারতে আগুন লাগাবার পাকিস্তানি প্রচেষ্টার মেধাবী ছাত্র হতে চলেছে বাংলাদেশ, ইসলামাবাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সতর্ক হওয়ার কথা ভাববেন তারা। নইলে ঢাকাও কিন্তু চলে যাবে ইসলামাবাদের পথে। তখন কিন্তু কেঁদেও কুল পাওয়া যাবে না, দেশটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ।